যে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদের সময়ে এই ক্যাম্পাসগুলোতে কীরকম অবস্থা ছিল, ছাত্রলীগ কী ধরনের ত্রাসের রাজনীতি বাস্তবায়ন করেছিল এবং সেটার অংশ হিসেবেই তারা বলা যায় প্রতি রাতেই বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের উপরে হামলা চালাতো। বিরোধী মত এবং বিরোধী রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নেতা এবং কর্মীদের উপরে তারা নির্যাতন চালাতো। আমরা দেখেছি যে সকল বিরোধী মতের প্রতি নির্যাতন চালালেও ছাত্র শিবিরের পরিচয় বা ছাত্র শিবির সন্দেহে যাদের উপর নির্যাতন চালানো হতো তাদেরকে হত্যা করা বৈধ ছিল একটা সময় পর্যন্ত, এবং পরবর্তী সময়ে আমরা সেটার বাস্তব যে নিদর্শন সেটাও আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসে, বিশেষ করে বুয়েটেও আমরা দেখেছি। তো তারই অংশ হিসেবে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই এবং আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে কিছু উদ্যোগ হাতে নিয়েছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। তারা যে উদ্যোগটি নিয়েছে সেটি হচ্ছে যে জুলাই এবং আগস্টে যে সকল শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হয়েছেন তাদের ব্যাপারে, তাদের নির্যাতনের যে মূল ঘটনা সেটার তদন্তের ব্যাপারে কমিটি গঠন করেছেন এবং যারা নির্যাতকের ভূমিকায় ছিল তাদের ব্যাপারে তারা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এতদিন ধরে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই যে নির্যাতনের ঘটনাগুলো ঘটলো তাদের এবং যারা নির্যাতনের শিকার হলেন এই ঘটনাগুলোর ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ তারা এখনও নিতে পারেননি। কিন্তু আমরা মনে করি যে এই ধরনের যদি আশ্বাস তারা পেয়ে যায়, নির্যাতকরা যদি এই ধরনের আশ্বাস পেয়ে যায়, পরবর্তী সময়ে এই ধরনের ঘটনাগুলো ঘটার আশঙ্কা থেকে যায়। ফলে আমরা মনে করি যে যারাই নির্যাতনের শিকার হয়েছে সেটা শুধু জুলাই এবং আগস্টে নয়, বরং এর আগের সময়গুলোতেও যেই নির্যাতনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশে এই ক্যাম্পাসগুলোতে প্রত্যেকটি নির্যাতনের অবশ্যই এক ধরনের বিচারিক যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে যাওয়া উচিত এবং যারা নির্যাতনের সাথে ছিল সেই নির্যাতকদের বিচার হওয়া উচিত এবং পাশাপাশি যারা এই নির্যাতনের শিকার হয়েছেন তাদের কম্পেনসেশন পাওয়া উচিত। এবং আমরা আজকে যেই দাবিগুলো নিয়ে স্মারকলিপি দিচ্ছি, আমাদের 12টা স্পেসিফিক দাবি আছে। এটা যদি আমরা ক্যাটাগরিক্যালি বলি তাহলে প্রথম দাবি হচ্ছে যে যারা এই ধরনের নির্যাতনের সাথে ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং সেটা তাদের বিরুদ্ধে একাডেমিক এবং একই সাথে প্রশাসনিক যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এবং বাংলাদেশের নির্দিষ্ট আইনে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব বিশ্ববিদ্যালয়ের নিজের ইচ্ছায় এবং তার জায়গা থেকে এ ধরনের উদ্যোগগুলো তারা গ্রহণ করবেন। দ্বিতীয় বিষয়টি যেটি নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে যারা এই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে কী ধরনের কম্পেনসেশন দেওয়া যায়। আমরা অনেককে দেখেছি যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের ছাত্রজীবন তারা কন্টিনিউ করতে পারেননি, তাদের ক্যারিয়ারে তারা বাধাগ্রস্ত হয়েছেন বারবার। তো তাদের কম্পেনসেশন কী ধরনের দেওয়া যায় এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা কমিটি গঠনের মাধ্যমে এটার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি পরবর্তী সময়ে যাতে কোনো ধরনের এ ধরনের যে ঘটনাগুলো ঘটেছে নির্যাতনের ঘটনা, এই ঘটনাগুলো যাতে আবার রিপিট না হয় এজন্য অবশ্যই এক ধরনের নিপীড়ন বিরোধী সেল গঠন করা বিশ্ববিদ্যালয়ে, যেটা স্থায়ী হবে এবং সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারাই নির্যাতনের শিকার হবে তারা এখানে থেকে যাতে রিমেডি পেতে পারে। এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি দাবি করেছি আমরা সেটি হচ্ছে যে যারা এই ধরনের নির্যাতনের সাথে ছিল এবং নির্যাতকের ভূমিকা পালন করেছে এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেই সময় আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের নির্যাতকদের হাত থেকে ভিকটিমকে নিয়ে তারা আবার ভিকটিমকে থানায় দিয়েছে। তাদের যে মেডিকেল যে সার্ভিসটা পাওয়ার কথা, তাদের নির্যাতনের পরে তাদের যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেই সেবাটাও তারা পাননি। ফলশ্রুতিতে আমরা বিভিন্ন ধরনের আইনি জটিলতা দেখতে পেয়েছি। মামলা করার সময় আমরা নির্দিষ্ট মেডিকেল ডকুমেন্ট না দিতে পারার কারণে আমরা মামলাও করতে পারিনি, ভিকটিমরা তারা মামলা করতে পারেনি। ফলে আমরা মনে করি যে এই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা ছিল তারাও নির্যাতকের ভূমিকায় ছিল এবং তারাও এই বিচারের আওতায় আসবেন। ফলে আমরা যারা নির্যাতকের ভূমিকায় ছিল তাদেরকে সুনির্দিষ্টভাবে অভিযোগের ভিত্তিতে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। বর্তমান এখন যিনি বরিকুল ইসলাম বাঁধন, এখন তিনি সেন্ট্রাল সহসভাপতি ছাত্রলীগের। সে সময় সে আমাদের ইমিডিয়েট সিনিয়র ছিল, সেকেন্ড ইয়ারে। আমাকে ডাক দেয় গেস্ট রুমে যে তুই চলে আসে। আমি গেস্ট রুমে যাই। আমাকে সে সময় মোবাইলটা কেড়ে নিয়ে আমার মোবাইল সার্চ করা শুরু করে এবং আমাকে 122 নম্বর রুমে নিয়ে যে চোখ বেঁধে এবং হাত বেঁধে পিটানো শুরু করে। এভাবে ওই রাতটা এবং শুধু পেটানো তারা ক্ষান্ত হয়নি, পরক্ষণে তারা পুলিশ ডেকে নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় পুলিশের মাধ্যমে আমাকে আবার থানায় প্রেরণ করা হয়। অর্থাৎ আমরা নিজেরাই ভিকটিম, আবার প্রশাসন আমাদেরকে উদ্ধার করা তো দূরের কথা, বরং আবার পুলিশের হাতে
উঠিয়ে দেয়। এভাবে আমরা দুই পক্ষ থেকে অর্থাৎ ছাত্রলীগের পক্ষ থেকে এবং প্রশাসকের পক্ষ থেকেও আমরা নির্যাতিত হই। তা আমরা সকল বিষয়গুলো সুষ্ঠু তদন্ত করে যারা নির্যাতনের সাথে জড়িত সকলের আমরা বিচার চাই এবং তারা এখনও তারা দেশে আছে, বিভিন্ন মিছিল মিটিং করতেছে। ইভেন তারা বর্তমানে আওয়ামী লীগের বা ছাত্রলীগের সেন্ট্রাল থেকে যে আদেশ দেওয়া হচ্ছে তারা রাজপথে সেগুলো বাস্তবায়ন করতেছে। এগুলো আমি মনে করি সরকারকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বিষয়ে একটা কার্যকরী ব্যবস্থা করা, সকল নির্যাতনকারীকে অবিলম্বে গ্রেফতার করলেই আমরা সন্তুষ্ট হব বা আমরা যারা নির্যাতিত হয়েছি ভবিষ্যতে যেন আর কেউ নির্যাতিত না হয় সে বিষয়টা নিশ্চিত হবে। আসসালামু আলাইকুম, আমি নাজমুল বাশার, শেখ মুজিব হল, অ্যারাবিক ডিপার্টমেন্ট। আমার ঘটনাটা ঘটে 2017 সালে 8ই জানুয়ারি। আমাকে যারা মারে, সরাসরি আমি মূল ঘটনায় যাচ্ছে, আমাকে যারা মারে বলা যায় অধিকাংশ আমার ব্যাচমেট ছিল। বরিকুল ইসলাম বাঁধন আমার ব্যাচমেট ছিল, এরপরে হচ্ছে আলামিন, এই টাইপের যারা আছে। আমাদেরকে কীভাবে মারে, আমাকে 222 নাম্বার রুমে নিয়ে যাওয়ার পরে খুব হেসে খেলে কেউ রড, কেউ স্টাম্প, কেউ হকি স্টিক, কেউ বেল্ট, যে যা পারে প্রায় 25 জনের মতো রুমে থেকে আমাকে সংঘবদ্ধভাবে মারতে ওদের মধ্যেই কথা হচ্ছে যে এই নাজমুলকে আমাদের ইউনিভার্সিটি লাইফে এর থেকে বেশি আর কাউকে মারিনি। ওরাই বলতেছে এত পরিমাণ মার দিচ্ছে। মারতে তারা একটা পর্যায়ে যখন আমার সেন্সলেস হয়ে গেল, ওরা মনে করলো যে মারা গেছে, তাহলে একে ফালাই দেয়। আমাকে মুজিব হলের সামনে 7 দফা নামে একটা জায়গা আছে, 7 দফা, ওখানে আমাকে মৃত ভেবে ফালাই দেওয়ার পরে হল প্রশাসন থেকে জানানো হয়, আমাদের তৎকালীন প্রক্টর ছিলেন আমজাদ হোসেনকে জানানো হয় প্রভোস্টের মাধ্যমে। মফিজুর রহমান প্রভোস্ট ছিলেন, ওনাকে ইনফর্ম করে। উনি আবার শাহবাগ থানা থেকে পুলিশ নিয়ে এসে আমাকে তুলে নিয়ে যায় ঢাকা মেডিকেল ডিএমসিতে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পরে ওখানে আমার সেন্স ফিরে এবং এক্সরে করে দেখা যায় যে আমার এই জায়গাগুলোতে ভেঙে যায়। যেমন আপনাদেরকে দেখাতে পারবো যে এই যে হাত ভেঙে গেছে, পুরোটাই ভাঙা। এরপরে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমি কোনো ট্রিটমেন্ট পাইনি। আমি ওখান থেকে চলে যাই। কিন্তু এর পরবর্তীতে আমাদেরকে মানসিকভাবে অনেক টর্চার করা হয়, যার কারণে আমি কী ক্ষতিগ্রস্ত হয়েছি। পয়লা হচ্ছে আমি ফিজিক্যালি এখনও আনস্টেবল, স্মুথলি মুভ করতে পারি না। 2 নাম্বার হচ্ছে আমার একাডেমিক কেরিয়ার ওখান থেকে শেষ হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে মেন্টাল যে ট্রমা, এই ট্রমাটা আমি এখনও ফেস করি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা রাত সেই 2017 সালের 8ই জানুয়ারির মতো, যে কখন না জানি আমাকে মারতেছে। তো এত কিছুর পরেও এরপরে ইউনিভার্সিটির প্রশাসন আমাদেরকে কোনো রকমের সহযোগিতা করে নেই। যে মফিজুর রহমান হল প্রভোস্ট হিসাবে উনি সেই সময়ের হলের দায়িত্বশীল ছিলেন, আমাকে সেভ করার কথা, উল্টা সে প্রক্টরকে বলে আমাকে প্রশাসনের হাতে তুলে দিয়েছে। তৎকালীন প্রক্টর আমজাদ সাহেব, উনিও আমাকে কোনো রকমের সহযোগিতা করেনি, বরং ওনার শাসন আমলে বা ওনার প্রক্টরকালীন সময়ে সবচেয়ে বেশি আমাদের ভাইরা নির্যাতিত হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে এই আমজাদ চৌধুরী একমাত্র প্রক্টর, তৎকালীন সময়ে উনি এই রেওয়াজটা চালু করেছিলেন যে কেউকে মারার পরে আবার ওই ভিকটিম ব্যক্তিকেই পুলিশ প্রশাসন দিয়ে আবার জেলে পাঠানো হতো। এটা এই আমজাদ সাহেবে করে গেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য হচ্ছে আমজাদ সাহেব হচ্ছে আমার এলাকার লোক, এরপরও আমি তার কাছে কোনো মানবিক সহযোগিতা পাইনি। তো এই সার্বিক দিক বিবেচনা করে আমাদের যে ট্রমালজিটা আছে, আমাদের মেন্টাল ট্রমালজি, আমাদের যা ক্ষতি হয়েছে, আমরা চাই যে বিগত দিনে আমরা যারা ভিকটিম হয়েছি, এই ভিকটিম যারা হয়েছি তাদের ন্যায় বিচার এবং আর্থিক ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের জন্য আজকে আমাদের এই আয়োজন। আমরা আমাদের মাননীয় ভিসি স্যারকে আমাদের এই আবেদন।